নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা অরিজিনালস চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত বিভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। গল্পের নাম কাপালিকেরা আজও নরবলি দেয়। লিখেছেন রনেন বসু। হোমসের ঘুম হঠাৎই ভেঙে গেল। কি একটা ডেকে উঠল। ঘুম ভাঙার পর ককর ক ডাকটা আবার ভেসে আসে। আগে কখনো ও এ ডাক শোনেনি, এই প্রথম শুনল। চোখ মেলে সে তাকাতেই দেখতে পেল ভোরের আলোয় ঘর ভরে গেছে। চোখ মেলেই সে কিন্তু অবাক হলো। কোথায় সে শুয়ে আছে? সব কিছুই তার অপরিচিত লাগলো। সে চারিদিকে চেয়ে দেখতে লাগলো। কচি কলাপাতা রঙের কাঠের সব ঘর, ভারী ভারী পর্দা ফেলা বড় বড় জানলা, দেওয়ালে দেওয়ালে বড় বড় ছবি, অবশ্য সবগুলোই বনের পশু পাখি বিভিন্ন রঙিন ফটোগ্রাফ বাঁধিয়ে টাঙানো। ধীরে ধীরে তার মনে পড়ে গেল গতকাল বেশ রাতে তারা প্রিয় কাকু বাংলোয় এসে উঠেছে। প্রিয় কাকু বন দপ্তরে উচ্চপদস্থ কর্মচারী। এবারে পুজোর ছুটিতে তারা বন দেখবে বলে এখানে এসেছে। দীর্ঘ পথ জিপে পাড়ি দিয়ে যখন এসে পৌঁছেছিল তখন তার দুই চোখের পাতা ঘুমে জড়িয়ে এসছে। ককর ক আবার ডাকটা ভেসে আসতেই পাশ থেকে মায়ের গলা শুনতে পেল। মোরগ ডাকছে। ভোরের খবর মোরগই সবার আগে ঘরে ঘরে পৌঁছে দেয়। মোরগ ডাকছে, আমি দেখব বলেই সে লাফিয়ে মশারির বাইরে এক ছুটে দরজা খুলে বারান্দায় আসতেই এক বর্ণ ও ছন্দময় বিস্ময় জগৎ তার চোখের সামনে ভেসে ওঠে। গভীর বনের মধ্যে দৃশ্য এত সুন্দর তা কল্পনার বাইরে ছিল। এখানে না আসলে এই স্বর্গীয় জগৎ তার কল্পনার বাইরেই থেকে যেত। বেশ কিছু জায়গা জুড়ে বন দপ্তরের কলোনি, 10-12টা ছোট ছোট কাঠের বাড়ি। প্রিয় কাকুর বাংলোটা সবচেয়ে বড় এবং খুব সুন্দর। লন পুরো ঘাসের কার্পেটে ঢাকা। শিশির ভেজা ঘাসের মধ্যে পায়ের পাতা ডুবে যেতেই সারা শরীরে এক অপূর্ব শিহরণ জাগে। সে ছুটে চলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। চারিদিক গভীর বনের নিচে তখনও জমাট বাঁধা অন্ধকার কাটেনি, কিন্তু গাছের মাথায় মাথায় সোনালি রোদের ঝর্ণাধারা বয়ে চলেছে। পাতার ফাঁকে ফাঁকে নবারুণ আলোয় রামধেনুর বুকে প্রজাপতিরা ডানা মেলে উড়ে উড়ে গিয়ে বসেছে ফুল দলের ওপর। তাদের ভারে নুয়ে পড়েছে ফুলেরা। প্রিয় কাকু বাংলোর সামনে শিউলির ঝাড়, নিচে ঘাসের মাথায় মাথায় অসংখ্য শিশির বিন্দু মুক্তোর মতো জ্বলছে। তাতে ছড়িয়ে রয়েছে শিউলি ফুল, তার সুবাস চারিদিকে। হোমস খেতে শুরু করলো। আমরা তোমার জন্য বসে আছি। মায়ের ডাকে সে বারান্দা পেরিয়ে ড্রয়িং রুম ছাড়িয়ে ডাইনিং রুমে ঢুকে দেখতে পেল সবাই টেবিলে বসে আছে। এক নেপালি মহিলা হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছে, মুখে তার মিষ্টি হাসি। মা বাবার সঙ্গে প্রিয় কাকু আছেন। তিনি গতকাল তাদের আনতে স্টেশনে গিয়েছিলেন। আর আছেন মার বয়সী আরেক মহিলা। তিনি ওর দিকে তাকিয়ে হেসে বললেন, কাল রাতে তো ঘুমের মধ্যে দুধটুকু ছাড়া আর কিছু খেলে না, এসো কিছু খেয়ে নাও। হোমস, ইনি নতুন কাকি। তারপর সেই নেপালি মহিলাকে দেখিয়ে বললেন, ওকে আন্টি বলে ডাকবে। শুনে মহিলা ওর দিকে মিষ্টি করে হাসলো। সে মাথা নিচু করে নতুন কাকিকে প্রণাম করতে যেতেই তিনি হাত চেপে জোর করে চেয়ারে বসিয়ে দিলেন। খাবারের প্লেট এগিয়ে ধরলেন। মার দিকে চেয়ে জানতে চাইলেন, ওর নাম হোমস কেন? নামটার মধ্যে বেশ নতুনত্ব আছে। আর বলেন কেন? ওর বাবা শার্লক হোমসের ভক্ত, তাই ছেলের নামও সেই রকম আদর্শ পুরুষের নামেই রেখেছেন। আমি অবশ্য অন্য নাম রাখতে চেষ্টা করেছিলাম, কিন্তু ধোপে টেকেনি। শুনে সবাই হেসে ওঠে। তারপরে প্রিয় কাকু জানতে চাইলেন, তোমার কেমন লাগছে হোমস? অবশ্য এখানে দেখার মতো বিশেষ কিছু নেই। গাছে গাছে
ভর্তি, তবে কিছু খরগোশ ও হরিণ আছে। পাখিও আছে প্রচুর। মাঝে মাঝে ভুটান পাহাড় থেকে নেমে আসে বুনো হাতির দল। বাঘও যে দু চারটে নেই তা নয়। শেষের কথাগুলো হোমসের বাবার উদ্দেশ্যে বললেন। চা বাগান আর পাহাড়ি নদীগুলো কিন্তু খুবই সুন্দর। তারপর সিগারেট ধরিয়ে এর মধ্যে একদিন জলদাপাড়ায় গিয়ে হাতির পিঠে চড়ে আসবো, বুঝলে হোমস? হাতির পিঠে বসে বনের মধ্যে ঘুরে ঘুরে গন্ডার খোঁজার মধ্যে একটা আলাদা থ্রিল আছে। সময় মতো সব কিছু ঘুরে ঘুরে দেখা হবে, কিন্তু একা একা বনের মধ্যে ঢুকতে যেও না। বনের মধ্যে পথ হারানোর সম্ভাবনা খুব বেশি। ঠিক সেই সময় 8-9 বছরের এক নেপালি মেয়ে ঘরে এসে ঢুকলো, হাতে ফুলের বড়সড় একটা তোড়া। অপরিচিতদের দেখে সে থমকে দাঁড়ায়। বাহ, তোমাকে তো ফুলের পাশে খুব সুন্দর লাগছে, চমৎকার সাবজেক্ট, দাঁড়াও তোমার একটা ফটো তুলে নিই বলেই হোমসের বাবা ক্যামেরা তুলে নিলেন। মেয়েটা লজ্জা পেয়ে নতুন কাকির আড়ালে সরে গেল। কাকি হেসে বললেন, কি রে, লজ্জা কিসের? তারপর মার দিকে তাকাতেই, এই পরমা আছে বলেই পাণ্ডববর্জিত জায়গায় এখনো বেঁচে পড়তে আছি। ও আমাদের মালির মেয়ে, সারাদিন আমার কাছেই থাকে, প্রতিদিন ফুলের যোগান দেয়। হোমস ততক্ষণে খাওয়া হয়ে গেছে, সে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তা লক্ষ্য করে প্রিয় কাকু বললেন, তুমি বরং পরমার সঙ্গে গিয়ে বুনো হাতির বাচ্চাটাকে দেখে এসো, গতকালই ধরা পড়েছে। শুনে হোমস তো মহা খুশি, সে উঠে পড়ে। কাকি পরমাকে হাতে একটা কেকের টুকরো ধরিয়ে দিয়ে বললেন, যাও পিলখানায় দেখিয়ে নিয়ে এসো। বন দপ্তরের পিলখানায় মাত্র 2টো পোষা হাতি, তাদের সামনে ডাই করা কলা গাছ, সামান্য দূরে কুটিতে বাঁধা ছোট্ট একটা বাচ্চা হাতি। সুর না থাকলেও মোটা সোটা শুয়োর বলেই মনে হতো। খুঁটির চারিদিকে বেশ কয়েক পা ঘুরিয়ে তাকে দুধ খাওয়ানো হচ্ছে। দুধ খাওয়ানোর দৃশ্যটা বেশ মজার। বিরাট ফিডিং বোতলে প্রায় 2 লিটার দুধ, মানুষের বাচ্চার মতো হাতিটা দুধ খাচ্ছে। গায়ে তার তখনও খাড়া খাড়া খয়েরি রঙের বড় বড় লোম, কাল সবরে কটুয়া পাকড়ায়া। যে লোকটি দুধ খাওয়াচ্ছিল তাকে দেখিয়ে পরমা বলল। শুনে হোমসের মনটা বেশ খারাপ হয়ে গেল, বেচারা মা হারা হয়ে গেল। আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের কৃতদাস হতে চলেছে সে। লোকটা স্নেহ ভরে দুধ খাওয়ালেও হোমস তাকে পছন্দ হলো না। সারা দুপুরটা হোমসের ঘরে থাকতে বাধ্য হলো। গভীর বনের মধ্যে দুপুরের নির্জনতা যেন চারিদিক থেকে গ্রাস করতে চাইছে। কোথাও কোনো সারা শব্দ নেই। এই প্রথম হোমস বুঝতে পারে প্রচণ্ড শব্দ যেমন কানে তালা লাগায়, তেমনি গভীর নিস্তব্ধতা মনের মধ্যে এক ঝিম ভাব আনে। মাঝে মাঝে 2-1টা ঘুঘুর ডাক ভেসে আসছে। নির্জন দুপুরে ঘুঘুর ডাক নিস্তব্ধতাকে আরো যেন নিঃস্ব করে তোলে। মা কাকি যে যার মতো ঘুমিয়ে আছে, আন্টিও বাড়ি নেই, বিকেলে ফিরবেন। প্রিয় কাকু জিপে করে জলপাইগুড়ি গেছেন, অফিসের কাজ, সঙ্গে বাবাও গেছেন। ঘুমন্ত বাড়ির নিস্তব্ধতা তার এক মুহূর্ত ভালো লাগছিল না। বারবার মনে হচ্ছিল শুদ্ধ ধরা বাচ্চা হাতিটার কথা। বাবা মার থেকে বিচ্ছিন্ন শিশু, সে কি করুণ অসহায় চোখ জোড়া, তাকে একবার দেখে আসতে ইচ্ছে হলো তার। নিস্তব্ধের দরজা খুলে বাইরে আসতেই চোখে পড়ল অপরাহ্নের বনানীর আরেক রূপ। সে তন্ময় হয়ে থাকে সেদিকে। হঠাৎই তার নজর পড়ে সাদা ধপধপে খরগোশটার দিকে। কিসের তারা খেয়ে সবুজ লনের উপর লাফাতে লাফাতে বারান্দার সিঁড়িতে উঠে আসতে আসতে তাকে দেখে দাঁড়িয়ে পড়ে। তারপরই নিচে লাফিয়ে একটা ঝোপের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকে। হোমসও ছুটে নামলো সেই লনে। হয়তো তার পায়ের শব্দেই খরগোশটা ঝোপ থেকে বেরিয়ে আরেকটা ঝোপের মধ্যে ঢুকে পড়েছে। সেও তাকে অনুসরণ করে ঝোপের মধ্যে ঢুকতে দেখতে পেল।
পরমা সেখানে কি যেন খুঁজছে। তাকে দেখে পরমা ঠোঁটে আঙুল ঠেকিয়ে শব্দ করতে নিষেধ করলো। সে বুঝলো পরমা খরগোশ খুঁজছে। ঠিক সেই সময় খরগোশটা বেরিয়ে লম্বা একটা দৌড় মেরে কিছু দূরে আরেকটা ঝোপের মধ্যে ঢুকে পড়লো। ওরাও ছুটে যায় কিন্তু পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখা গেল খরগোশটা একটু দূরে অন্য কোনো ঝোপের কাছে। ওরাও হই হই করে ছুটে যায় কিন্তু পর মুহূর্তে সে ইধার উধার বলে পরমা আরো দূরে ঝোপের দিকে ছুটে গেল। যদিও গোম সেবারে দেখেনি, তবুও পরমার সঙ্গে সঙ্গে সেও ছুটলো, কিন্তু সেখানেও নেই। চলতে থাকে খরগোশ ও তাদের চোর পুলিশের খেলা। অবশ্য খরগোশেরই জয় হলো। সে কোথায় যে লুকোলো তা ওরা জানতে পারলো না। হাল ছেড়ে ক্লান্ত হয়ে যখন শরীর দুজনেরই হাঁপাতে লাগলো, কখন যে বাইরের আলো দিনের আলো কমে এসছে তারা দুজন খেয়ালই করেনি। বনের ভিতরে অন্ধকার নামে বেশ তাড়াতাড়ি। দেখতে দেখতে বিশাল বিশাল গাছের নিচে অন্ধকার জমে ওঠে। হোমস পরমা ঘরে ফেরার জন্য ছটফটিয়ে ওঠে। এই চলো ফেরা যাক, জায়গা তো পরন্ত রাস্তা কাহা মালুম নেই, আন্ধেরে মে খো গেয়া। সর্বনাশ, তুমি পথ চেনো না? পরমা কোনো উত্তর দিল না। দেবেই বা কি, ওরাও এখানে খুব বেশি দিন আসেনি, মাত্র কয়েক মাস হয়েছে ওরা এসছে। সে এখানকার কিছুই জানে না। অন্ধকারে এখানে কিছু চেনাই যায় না, সবই একরকম মনে হয়। ততক্ষণে অন্ধকার আরো ঘন হয়ে এসছে। কেউ কারুকে দেখতে পাচ্ছে না। হাত ধরাধরি করে তারা অন্ধের মতো হাতড়াতে এগোতে থাকে। যে করেই হোক এখান থেকে তাদের বেরোতেই হবে। হঠাৎ পরমা ভয় ভ্যাঁ করে কেঁদে ফেললো। তারপরই কান্না থামতেই কানে আসলো হোমসের বুকের ভেতরে একটা ভয় নেমে এলো। সে বুঝতে পারলো অন্ধকারে তারা একই পথে বারবার ঘুরে মরছে। বন থেকে বেরোনো সহজ নয়। তবু পরমার হাত ধরে অন্ধের মতো এগিয়ে চলল সে। কিসে যে পা জড়িয়ে দুজনেই হুমড়ি খেয়ে পড়লো তা বুঝতে পারলো না। আর তখনই নাকের উপর ভিজে মিষ্টি গন্ধ মাখানো কি যেন একটা চেপে বসলো। কিছুক্ষণ নয়, অল্প কিছুক্ষণ মধ্যে গভীর একটা ঘুমের নিমেষ চোখের মধ্যে নেমে এলো। কতক্ষণ তারা ঘুমের গভীরে তলিয়েছিল তারা তা জানে না। ধীরে ধীরে হোমসের চেতনা ফিরে আসতে শুরু করলো। একটু একটু করে চোখের ভিতর ও মনের ভেতরে আলোগুলো ফুটে উঠতে শুরু করে। আলোর বৃত্ত চোখের সামনেও ভেসে উঠতে থাকে। সেই সঙ্গে বুঝতে না পারলেও একটা জড়ানো কথা তার কানে আসে। চোখ খুলে প্রথমেই তার নজরে আসে মশালের আলো। এ ধরনের আলো সে আগে কখনো দেখেনি, কিন্তু তা বলে চেনে না তেমন নয়। সিনেমা টিভিতে বহুবার সে এই আলো দেখেছে। হুঁশটা ভালোভাবে ফিরতে হোমস আবিষ্কার করলো তার দুটো হাত পিচ মোড়া করে বাঁধা। পা দুটোরও একই অবস্থা। সে কাঠ হয়ে ভিজে ঘাসের উপর শুয়ে আছে, মানে তাকে শুয়ে রাখা হয়েছে। তার অবস্থা অসুবিধার। একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে, কিন্তু বিপদটা কি তা সে জানে না। হোমস বারবারই সবার কাছে শুনে এসছে ধীর প্রকৃতির, সহজে ভয় পায় না, উত্তেজিত হয় না। তাই বিপদের মধ্যেও সে মাথা ঠান্ডা রাখে। একের পর এক প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করে। এখানে সে এলো কি করে? তার হাত পা বা বাধাই বা হলো কেন? কারাই বা বাঁধলো আর কেনই বা বাঁধলো? তারপর তাকে নিয়ে এরা কি করবে? এই জায়গাটাই বা কোথায়? যাদের জড়ানো দু চারটে কথা কানে আসছে তারাই বা কারা? আর তখনই তার ধীরে ধীরে সব কিছু মনে পড়তে শুরু করলো। সকাল থেকে সন্ধে পর্যন্ত সব কিছু। পরমার কথা মনে পড়তে সে তাকে খুঁজতে থাকে। সে দেখতে পায় একটা নয় দুটো মশাল জ্বলছে। সেই গাছের বনের সামান্যই দেখা যাচ্ছে। অল্প একটু জায়গা, বেশ পরিষ্কার। তার বাইরে গাছের নিচে চাপ চাপ অন্ধকার। অন্ধকারের বুকে জোনাকির আলো মিটমিট করে জ্বলছে। সেই সঙ্গে একটানা ঝিঝির ডাক।
ঘাটটা বাঁকিয়ে বাঁদিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সামনে তেল সিঁদুর মাখানো বলির হাড়িকাঠে পশু বলি সে আগেও দেখেছে বেশ কয়েকবার। হাড়িকাঠের গায়ে দাঁড় করানো আছে তেল সিঁদুর মাখানো বিরাট এক খাড়া। হাড়িকাঠের ওই পাশেই লোক দুটোকে দেখতে পেল। রক্তরাঙা কাপড় পরা লোক দুটো মানুষের মাথার খুলি পাচ্ছে, বারবার চুমুক দিয়ে একটু একটু করে কি যেন পান করে চলেছে। লোক দুটোকে তার একদম ভালো লাগলো না, কেমন যেন নিষ্ঠুর বলে মনে হলো। হোমসের মনে হলো এরাই বোধহয় কাপালিক, যদিও সে এর আগে চাক্ষুষ কখনো কাপালিক দেখেনি। তবে গল্পের বইয়ের সে কাপালিকের বর্ণনা পড়েছে। কিছুদিন আগে কপাল কুণ্ডলা সিনেমাতে সে ভয়ঙ্কর নিষ্ঠুর এক কাপালিক দেখেছিল। তার চিন্তা ভুল হয় না, সে বুঝতে পারে সত্যি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে সে পড়েছে। সে মরার মতো পড়ে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে অন্য দিকটায় লক্ষ্য করতেই পরমাকে দেখতে পেল। তাকে পিছমোড়া করে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সে একদম নেতিয়ে আছে, তার জ্ঞান নেই। পরমার জন্য হোমসের বড় মায়া হলো। সে আবার ঘাড় ঘুরিয়ে কাপালিক দুটোকে আর একবার দেখলো। তারা এক মনে মাথার খুলি চুমুকে দিয়ে চলেছে। ততক্ষণে সে বুঝতে পারল নাকের ঝাঁঝালো গন্ধটা ওখান থেকেই আসছে। বোম কালী চামুন্ডা করালি! হোমসের বুকের ভিতরে ধক করে ওঠে। হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলায় এসে আটকে যায়। সেই বিকট চিৎকারে দুটো পেঁচা ভয় পেয়ে পাখা ঝাপটাতে উড়ে যায়। আর কাপালিক দুটো হাতের খুলির থেকে বেশ কিছুটা পানীয় চলকে নিচে পড়তেই তারা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। বোম কালী চামুন্ডা করালি! এবার ঠিক মাথার কাছে মাটি ফুঁড়ে যেন উঠে বসলো ভয়ঙ্কর দর্শন। বিশাল দেহি আরেক কাপালিক, মাথায় বিশাল জট, বটগাছের ঝুড়ির মতো। তার বুক পিঠ বেয়ে নেমে আসছে, খালি গা, কোমরের নিচে বাকছাল। গলায় দুই হাতে বাজু ও কবজিতে মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে রক্ত তিলক, চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল, গলার স্বর যেন মেঘের গর্জন। বুঝতে অসুবিধা হয় না, প্রধান কাপালিক আগের দুটো তার চেলা। তোমরা বলি দুটোর দিকে নজর রাখবে। আজ মহা অমাবস্যা, মা জোড়া বলি পাঠিয়েছে। ঠিক 11:05 অমাবস্যা শুরু, তখনই মায়ের পুজো শুরু হবে। আমার ভক্তরাও আসবে, তা এখনো বেশ কিছুক্ষণ সময় আছে। তোমরা পুজোর আয়োজন করো, আমি ততক্ষণে মায়ের সাধনায় বসি। চেলা দুটোর মাথা নাড়ে। কাপালিকের কাছেই রাখা জালার থেকে জল দিয়ে হাত পা ধুয়ে দেয়। একটা মশাল তুলে নিয়ে সামান্য এগোতেই মশালে আলোয় হোমস দেখতে পেল গাছপালার আড়ালে একটা ভগ্ন জীর্ণ মন্দির। মন্দিরের সামনে চাতালে মা কালী ভয়ঙ্কর মূর্তি, তেল সিঁদুর মাখানো টকটকে লাল জিভ। এই পরিবেশে মাকে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। বোম কালী চামুন্ডা করালি! কাপালিক মাটিতে মশালটা পুঁতে দিয়ে মায়ের সামনে বুক টান টান করে বসলেন। পরবর্তী ধ্যানের গভীরে ডুবে গেলেন। ছেলেরাও যে যার মতো জায়গায় বসে হাতে পানপাত্র তুলে নিল। হোমসের বুঝতে অসুবিধা হলো না, তাদের বলি দেওয়ার জন্যই ধরে আনা হয়েছে। ভাবতেই তার বুকের ভেতরটা কেমন শূন্যতা নেমে আসে। মায়ের কথা মনে পড়ে। মা হয়তো এতক্ষণে পাগলের মতো কান্নাকাটি করছেন। বাবার কথাও মনে পড়লো আজ সন্ধ্যে দেওয়ালি বাজি ফাটানোর কথা ছিল। প্রিয় কাকু জলপাইগুড়ি থেকে বাজি আনবেন। কথা ছিল সারা বাংলায় আলো দিয়ে সাজানো হবে। হয়তো অন্ধকারেই বসে আছেন মা, বাবা, কাকু, কাকিমা। বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চায়, কিন্তু পর মুহূর্তে মনে হয় তাকে বাঁচতে হবে আর পরমাকেও বাঁচাতে হবে, সে যে করেই হোক। এবার সে মনটাকে দৃঢ় করে। সামান্য মাথাটা তুলে খুব ভালো করে চারিদিকটা দেখতে থাকে। একটা মশাল সরে যাওয়ার আলোটা
বেশ অন্ধকার হয়ে গেল। তাতে আরও ভালো হলো। সে পরমার দিকে আরেকবার তাকালো। সে তখনও মরার মতো পড়ে আছে। এবারে সে দেখলো চেলা দুটো গাছের গুঁড়িতে হেলান দিয়ে ঝিমোচ্ছে। মনে হলো নেশার ঘোরটা একটু বেশি হয়েছে। কাপালিক তখনও গভীর ধ্যানে মগ্ন। যদিও সে তার পিছনটা দেখতে পাচ্ছে না, তবুও বুঝতে অসুবিধা হলো না তিনি চোখ বুজে আছেন। ততক্ষণে নিজের কথা ভাবার সময় পেল হোমস। তার হাত জোড়া পিছমোড়া করে বাঁধা, দুটো পা অবশ্য সামনের দিকে জোড়া করে বাঁধার দড়ির অভাবে শুকনো লতা দড়ির মতো করে পেঁচিয়ে তাই দিয়ে তাকে বাঁধা হয়েছে। লতার দড়ি খুব একটা মোটা বা শক্ত নয়, বাঁধানো বেশ আলগা বলেই মনে হলো। পরমাকেও ঠিক একইভাবে বেঁধে রাখা হয়েছে। খুব সাবধানে হাত মুচকে হাতের বাঁধন খোলার চেষ্টা করে সে ব্যর্থ হয়। বাঁধন আলগা হলেও বাঁধনের কৌশল আছে, খোলা এত সহজ নয়। অন্যভাবে চেষ্টা করতে হবে, কিন্তু পিছমোড়া থাকায় দেখাও যাচ্ছে না। তবুও যতটা সম্ভব ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই নজরে পড়ে ঠিক তার পেছনে একটি সদ্য কাটা এবড়ো খেবড়ো গাছের গুঁড়ি। হঠাৎই তার মাথায় বুদ্ধি খেলে যায়। সে পা ঘষে ঘষে সামান্য সরে গুঁড়ির ধারে হাতের বাঁধন দড়িতে ঘষতে থাকে। দেখতে না পারার জন্য দড়িটা ঠিক মতো পড়ছিল না। হাতের চামড়া বারবার ছিঁড়ে যাওয়ায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হচ্ছিল। হোমস অনুভব করে হাত কেটে রক্ত পড়ছে, তবুও সে কিছুতেই হার স্বীকার করবে না। হার স্বীকার মানে মৃত্যুর হাতে নিজেকে, সেই সঙ্গে পরমাকে সঁপে দেওয়া। তা কিছুতেই সম্ভব নয়। নিজেকে বাঁচাতে হবে পরমাকেও। সে দাঁতে দাঁত চেপে প্রাণপণে হাতের বাঁধন ঘষতে থাকে। বোম কালী চামুন্ডা করালি! হঠাৎ ধ্যানরত কাপালিকে বিকট হুঙ্কারে তার বুকের ভেতরটা ধক করে ওঠে। তবে কি কাপালিকরা তার মনের কথা জানতে পেরেছে? সে গাছের গুঁড়ির ওপরেই হেলান দিয়ে আগের মতো পড়ে থাকে। কাপালিকের হুঙ্কার আর শোনা গেল না। কিছুক্ষণ মরার মতো পড়ে থাকার ভান করে আস্তে আস্তে চোখের পাতা ফাঁক করে দেখতে পেল কাপালিক যেমন ধ্যানে বসেছিল তেমনই ধ্যানে বসে আছে। আপাতত ভয় পাওয়ার কিছু নেই। ধ্যানের মধ্যে মাঝে মধ্যে এরকম চিৎকার করা তার অভ্যাস। নিশ্চিন্ত হয়ে সে হাতের বাঁধন ঘষতে থাকে, দাঁতে দাঁত চেপে। হাতের চামড়া ছেঁড়ার যন্ত্রণা সে অগ্রাহ্য করে। হঠাৎই হোমস বুঝতে পারে হাত জোড়া তার বাঁধন মুক্ত। বাঁধন কেটে গেছে। তবে দুটো হাত সামনে আনা, ভালো করে নজর করতে থাকে দুটো চেলাকে। সে দুটো তখনও ঝিমোচ্ছে। তাদের মাথা একেবারে বুকের কাছে ঝুলে পড়েছে। সে বুঝতে পারে তাদের হুঁশ নেই। এদিকে কাপালিক অন্যদিকে ফিরে ধ্যানে মগ্ন। এটাই পরম সুযোগ। হোমসের হাত দুটো সামনে আনে। কবজি থেকে তখনও রক্ত ঝরছে, সঙ্গে যন্ত্রণাও হচ্ছে খুব। তবুও সে গ্রাহ্য করল না। দ্রুত হাত পায়ের বাঁধন খুলতে থাকে। উৎকণ্ঠা বুকের ভিতরে প্রচণ্ড ঘা দিচ্ছে। প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়। কিন্তু হোমস জানে তাকে বাঁচতেই হবে এবং বাঁচাতে হবে পরমাকে। তার সামনে সিঁদুর মাখা হাড়িকাঠ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, যেন মৃত্যুর হাতছানি। দ্রুত পায়ের বাঁধন খুলে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে পরমার কাছে সরে এসে তার হাত ও পায়ের বাঁধন খুলে দেয় হোমস। কিন্তু পরক্ষণে বুঝতে পারে বাঁধন খুলে দিলেও কোনো লাভ হবে না। পরমার জ্ঞান ফেরেনি। হোমস সঙ্গে ছুটে পালানো প্রশ্নই ওঠে না। আবার তাকে কাঁধে তুলে হোমসের পক্ষেও পালানো সম্ভব নয়। কিন্তু এভাবে আবার ধরা পড়াও কোনো রকম কাজের কাজ নয়। তাকে একাই পালাতে হবে। যদিও একা পালাতে মন চাইছে না। বেচারি পরমা। হোমসের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পরক্ষণেই মনে হলো এখনো হয়তো কিছুটা সময় আছে। পালিয়ে গিয়ে লোকজন ডেকে আনতে পারলে পরমাকে হয়তো বাঁচানো যেতে পারে। কিন্তু ওকে ফেলে যেতেও মন চাইল না। আবার বেশিক্ষণ অপেক্ষা করাও সম্ভব না। শেষবারের মতো তাকে একটা ঠেলা মারে হোমস। বৃথা চেষ্টা, কোনো সাড়া মেলে না। সমস্ত দ্বিধা জড়তা ঝেড়ে ফেলে আগের মতোই নিঃশব্দে হামাগুড়ি দিয়ে পাশের মোটা গাছটার আড়ালে গিয়ে উঠে দাঁড়ালো হোমস।
রুদ্ধশ্বাসে দৌড় মারে বনের গভীরে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারে বনের মধ্যে দৌড়ানো অত সহজ নয়, বিশেষ করে রাতের অন্ধকারে। পদে পদে বাধা, তবুও মনে মনে প্রতিজ্ঞা করে যে করেই হোক তাকে প্রিয় কাকুর বাংলোয় পৌঁছাতে হবে, বাঁচাতেই হবে পরমাকে। কিন্তু বনের মধ্যে সে দিশাহারা, কোন দিকে যাবে? থেমে থাকলে চলবে না, প্রতি মুহূর্তে পরমা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। হোমসের চোখের সামনে ভাসে অসহায় জ্ঞান হারা পরমার মুখ, হাড়ি কাঠ ও খাড়া, কিন্তু তার মনে একটাই প্রতিজ্ঞা, যে করেই হোক ওকে বাঁচাতে হবে। ধীরে ধীরে তার দেহ অবসন্ন হয়ে আসছে, দম ফুরিয়ে আসছে, তবু সে ছুটে চলেছে। গাছের লতা পাতায় পা জড়িয়ে সে বেশ কয়েক জায়গায় আছড়ে পড়ল। ঝুলন্ত নিচু ডালে বারবার মাথায় ঠোকা খেতে খেতে মাথা ক্ষতবিক্ষত। ঝোপে ঝাড়ের খোঁচায় গায়ের জামা কখনো অজান্তে ছিঁড়ে ফুঁড়ে গেছে তার কোনো খেয়াল নেই। সারা শরীর বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম আর রক্ত, তবুও দিক বিদিক শূন্য হয়ে ছুটে চলেছে এক চিন্তা নিয়ে, পরমাকে বাঁচাতে হবে। ঠিক সেই সময় কানে ভেসে এলো রেডিও গান। পরক্ষণেই সামনে ভেসে ওঠে আলো, ক্রমে পরিষ্কার হয়ে ওঠে। সামনেই কয়েকটা কাঠের বাড়ি। হোমস উপলব্ধি করে তার শরীর আর চলছে না। সে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে, মাথা ঘুরে হয়তো পড়েই যেত, কিন্তু তাকে পড়লে চলবে না। পরমার জীবন মরণ তার হাতেই, তাকে বাঁচাতেই হবে, যে করেই হোক তাকে বাড়ির মধ্যে ঢুকতে হবে, তা নইলে পরমাকে আর বাঁচানো যাবে না। এবার তার ইচ্ছা শক্তি তার দুর্বল শরীরের বিরুদ্ধে বিদ্রোহ করে ছুটে চলে বাড়িটার দিকে। সে উন্মাদের মতো কাঠের বারান্দায় দুমদাম আওয়াজ করে আছড়ে পড়ে। কে কে বাইরে? ভিতর থেকে পুরুষের কণ্ঠস্বর ভেসে ওঠে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা নেই। তার গলা থেকে শুধু গোঙানি বেরিয়ে আসতে থাকে। তারপরই সে শব্দহীন অন্ধকারে তলিয়ে পড়ে। চোখে মুখে জলের ঝাপটা পড়তে ধীরে ধীরে আবার সে জ্ঞান তার ফিরে আসে। আলো ও শব্দময় জগতে এসে প্রথমেই তার চোখে ভেসে ওঠে আগের রাতের কথা। তারপর আলোর জালে সুতোগুলো পরস্পর মিলিত হয়ে একটা আকারে রূপ নিতে থাকে। প্রথমে যে রূপটা আকার নিল মায়ের রূপ, পাশে পাশে আরো কয়েকটা মা। হঠাৎই অস্পষ্ট স্বরে মা ডাক বেরিয়ে এলো তার মুখ থেকে, এখন কেমন আছো বাবা? সে ঠিক মায়ের গলায় শুনতে পেল। জ্ঞান ফিরেছে। পাশ থেকে আরেকজন শোনা গেল, এখন কেমন লাগছে বাবা? হোমস বুঝতে পারে ইনি তার মা নন, তবে মার মতোই স্নেহ মাখানো কথা বলেন। আমি কোথায়? সে উঠে বসার চেষ্টা করে। আমাদের কোয়ার্টারে তুমি। এখন উঠে বসো না, ভয় কি? আমরা তো আছি। আপনারা কারা? আমি এখানকার ডেপুটি রেঞ্জার। তুমি এই রাতের অন্ধকারে বনের মধ্যে কি করে এলে? গৃহকর্তা বললেন। সঙ্গে সঙ্গে পরমার কথা মনে পড়ে গেল হোমসের। পরমা কোথায়? ওকে ওরা মেরে ফেলেছে? 11টা কি বেজে গেছে? কে পরমা? তাকে কে মেরে ফেলবে? 11টা 5 কি বেজে গেছে? না, এখনো বাজেনি। তাহলে পরমা এখনো বেঁচে আছে। ওকে বাঁচান, আপনারা ওকে বাঁচান। 11টা 5 মিনিটেই ওরা ওকে মেরে ফেলবে। হোমসের কাতর কণ্ঠের আবেদন করতে করতে জোর করে উঠে বসার চেষ্টা করে। তার দু চোখ বেয়ে নেমে আসে জলের ধারা। সেই মায়ের মতো ভদ্র মহিলাটি কখন যেন বেরিয়ে গেছেন ঘর থেকে। তিনি এক গ্লাস গরম দুধের নিয়ে ঘরে এলেন। এইটুকু খেয়ে নাও বাবা। তিনি গ্লাসটা তার মুখের সামনে ধরলেন। ওরা পরমাকে মেরে ফেলবে ততক্ষণে। ওরা কারা? কেনই বা মেরে ফেলবে? ভদ্রলোকটি আবার জানতে চাইলেন, কিন্তু হোমসের আর কোনো কথা বলার অবস্থা নেই। সে হু হু করে কাঁদতে থাকে। দাঁড়াও, ওকে এই দুধটুকু খাইয়ে দিই, তারপর যা জানার জেনো। মহিলাটি সস্নেহে তার পিঠের উপর হাত রেখে মুখের সামনে দুধের গ্লাসটা ধরে বললেন, কোনো ভয় নেই বাবা, পরমাকে কেউ মেরে ফেলতে পারবে না। উনি এই বনের কর্তা। পরমাকে উনি যেভাবেই হোক বাঁচাবেন।
এখনো 11টা 5 বাজতে বেশ কিছু দেরি, ততক্ষণে দুধটা খেয়ে নাও, সব খুলে বলো, তা না হলে উনি কি করে পরমাকে বাঁচাবেন। মহিলার কথায় কাজ হলো। এছাড়া সেই দুপুরের পর পেটে কিছুই পড়েনি, সারা সন্ধে শরীরের ধকল কিছু কম পড়েনি। অনিচ্ছা সত্ত্বেও দুধটুকু খেয়ে সে জানতে চাইল এখন ঠিক কটা বাজে। হাত ঘড়ির দিকে তাকিয়ে ভদ্রলোকটি জানালেন ঠিক 10:30। তাহলে এখনো পরমা বেঁচে আছে, কিন্তু 11টা 5 বাজলেই অমাবস্যা শুরু হবে, আর তখনই ওরা বলি দিয়ে দেবে। ওকে আপনারা বাঁচান। অমাবস্যা বলি? পরমা কি তোমাদের পোষা পাঁঠা? না না, পরমা পাঁঠা নয়, প্রিয় কাকুর বাংলোয় মালির মেয়ে। ওরা আমাদের 2 জনকে ধরে এনেছিল বলি দেবে বলে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি, কিন্তু ও পারেনি, ও অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা নিশ্চয়ই কান্নার মধ্যে কথা জড়িয়ে আসছিল বারবার। সে কি, ওরা তাহলে বনেই এসছে? ওরা কারা গো? বেআইনি শিকারী আর কাঠ চোরাচালানকারী। অসম থেকে কয়েকজন তান্ত্রিক এনেছে গোপনে পুজো করবে বলে, সেই খবর আমাদের কাছে আছে। কিন্তু ওরা যে আমাদের বিটেই এসে ঘাটে গেড়েছে তা তো জানতাম না। তার ওপর শুনেছি মানুষ বলি দেবে। এ তো ভয়ঙ্কর কথা। আমার গার্ডগুলো কি কোনো খবরই রাখে না? যত সব অপরাধের দল। হোমস আপন মনেই বলে চলে। ওরা 3 জন কাপালিক অমাবস্যা শুরু হলেই আমাদের বলি দেবে বলে ধরে এনে দিল। আমি পালিয়েছি, কিন্তু পরমার জ্ঞান ফেরেনি। ওকে ওরা পালাতে দেয়নি। ওগো, কি সর্বনেশে কথা! মায়ের নামে এ কি অনাসৃষ্টি কাণ্ড! ওগো, তোমরা কেউ মেয়েটাকে বাঁচাও, তোমার 2টি পায়ে পড়ি, তুমি এক্ষুনি যাও। যাবো তো বটেই, কিন্তু এত বড় বিটের মধ্যে ওদের খুঁজবো কোথায়? যে করেই হোক খুঁজে বার করো। ঘড়ির দিকে চেয়ে বললেন। এদিকে অমাবস্যা লাগতেও তো আর দেরি নেই। তুমি সেই জায়গা দেখলে চিনতে পারবে। হোমসের কাছে জানতে চাইল রেঞ্জার সাহেব। একটা ভাঙা মন্দির, মাথায় গাছ গজিয়েছে, সামনে একটা গাছ কাটা হয়েছে, নতুন গাছ ছিল সেটা, মনে আছে। আজকালের মধ্যে সেই গাছটা কাটা হয়েছে। তোমার কথা শুনে মনে হয় ভবানী ডাকাতরা মন্দিরের কথা বলছো, এবং তা খুব একটা দূরে নয়। বাহাদুর, বাহাদুর! হঠাৎ তিনি ডাকতে ডাকতে দরজার দিকে এগিয়ে গেলেন। সামান্য দূর থেকে বাহাদুর সাড়া পাওয়া গেল। কি সাহাব? তারপরই এক স্বাস্থ্যবান নেপালি ঘরে ঢুকে সালাম জানালো। চোরাচালানকারীরা সেই কাপালিক ভবানী ডাকাতের মন্দিরে এনে রেখেছে, সেখানেই আজ ওদের পুজো হবে, সঙ্গে নরবলিও দেবে। এদের 2 জনকে ধরে এনেছিল, এ পালিয়ে এসছে, কিন্তু ওর সঙ্গী একটা মেয়ে পালাতে পারেনি। এক্ষুনি না গেলে মেয়েটাকে বাঁচানো যাবে না। তুমি ফরেস্ট গার্ডদের রেডি করতে বলো। আর দেখো তো এই ছেলেটাকে আগে কখনো দেখেছো কিনা? কোনো ফরেস্ট বাবুর ছেলে বলে চিনতে পারছো? বাহাদুর কিছু বলার আগে হোমস বলে ওঠে, আমরা প্রিয় কাকুর বাংলোয় গতকাল এসেছি। প্রিয় কাকু মানে DFO বাংলো? তুমি কি DFO বাংলোর ওই সাহেবের আত্মীয়? পরমা কি? প্রিয় কাকু বাংলোর একটি মেয়ে। আর সেই তামাংয়ের মেয়ে। বাহাদুর এখনই সাইকেল সাহেব বাংলোয় পাঠিয়ে দাও। তাদের ছেলেটি আমাদের কাছে আছে। তামাংয়ের মেয়েও বিপদের কথাও জানাতে হবে। আর জিপটা বার করো। জি সাহেব বলে বাহাদুর ছুটে যায়। হোমস ততক্ষণে পরিষ্কার করতে থাকে। মহিলা, একে আর নেওয়ার দরকার নেই। কি দরকার? পোশাক পরতে পরতে জানালেন রেঞ্জার। না না, আমাকে নিয়ে চলুন, আমি যাব, পরমার খুব বিপদ। হোমস অনুনয় বিনয় করতে থাকে। ভদ্রলোক কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে কাতর অনুরোধ শুনে তিনি আর না করতে পারলেন না। মহিলার মৌন সম্মতি পেয়ে তিনি বললেন, বেশ চলো। পরমার জন্য তুমি খুব ভয় পাচ্ছ। কোনো ভয় নেই, ওর কোনো ক্ষতি হবে না। পোশাক পরা হলো, আগ্নেয়াস্ত্র সঙ্গে নিলেন। সেই সময় বাইরে জিপের আওয়াজ শোনা গেল। রায়বাহাদুর গাড়ি এনেছে, চলো যাওয়া যাক। তারপর স্ত্রীকে দিকে তাকিয়ে বললেন, ভয় নেই, মেয়েটার কোনো ক্ষতি হতে দেব না। আর হ্যাঁ, এর গায়ে যা হোক কিছু একটা দাও। মহিলা তার হোস্টেলে
পরা ছেলের জামা প্যান্ট বার করে দিল। হোমস তা পরে প্রস্তুত। তিনি হাত জোর করে দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালেন। জমাট বাঁধা অন্ধকারে বুক চিরে হেডলাইটের তীব্র আলোয় ছোটে চলল। বনের ভিতরে জিপ চলার পথ থাকলেও বেশ সংকীর্ণ। গাছের ঝুলন্ত ডালপালা জিপের ডালে বারবার ঝাপটা খাচ্ছে। মিনিট 7-8 পর জিপ দাঁড়িয়ে গেল। সাহাব, আর গাড়ি যাবে না। ঠিক আছে, হেঁটেই যাব। জিপে যাওয়া আর উচিত নয়, ওরা সাবধান হয়ে যাবে। বাহাদুর, তুমি একে কাঁধে নাও, হোমসকে দেখিয়ে আদেশ দিলেন। না না, আমাকে কাঁধে নিতে হবে না, আমি হেঁটেই যেতে পারবো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাড়াতাড়ি চলুন পরমা। আর কোনো ভয় নেই, আমরা এসে গেছি। এখনো হাতে কয়েক মিনিট সময় আছে। আমি পালিয়েছি বলে ওরা হয়তো তাড়াতাড়ি করতে পারে, এই ভয় তো আমি করেছি সাহাব। জিপের ইঞ্জিন বন্ধ করে নামতে আস্তে আস্তে বলল বাহাদুর। তা হয়তো করবে না, অমাবস্যা না হলে তো পুজো আরম্ভই হবে না। তাছাড়া ওরা হয়তো ভাবছে অন্ধকারের মধ্যে গভীর বনে ছেলেটা রাস্তা খুঁজে পাবে না। সে যাই হোক, তাড়াতাড়ি চলো। পিছনে তখন অন্যেরাও গাড়ি থেকে নামছে। ওরা অভ্যস্ত পায়ে হেঁটে চলেছে। হোমসের খুব কষ্ট হচ্ছিল, অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না। বাহাদুরের হাত ধরে সে অন্ধের মতো এগিয়ে চলেছে। হঠাৎ গাছপালার ফাঁকে ফাঁকে মৃদু আলো দেখে ওরা সতর্ক হলো। সবার আগে কুকুরি হাতে বাহাদুর, সঙ্গে আর একজন, তারপরেই বন্দুক হাতে রেঞ্জার সাহেব। অন্যেরাও ধীরে ধীরে পায়ে এগিয়ে চলল। চোখের সামনে থেকে শেষ ঝোপের আড়ালটা সরে যেতেই সবার বুকে রক্ত হিম হয়ে গেল। হাড়ি কাঠে পরমার গলা, দুই কানে জবা ফুলের গোজা, গলাতে জবা ফুলের মালা, বোধহয় স্নান করানো হয়েছে। তার সর্বাঙ্গ জবজবে ভিজে, হাত দুটো পিছ মোড়া করে বাঁধা। বড় সড়ো একটা মাটির মালসা, তাতে ছড়ানো কলা একটা। মাথাটা ছিন্ন হয়ে ওই মালসাতেই পড়বে। পাশের এক চালা দু হাতে খাড়া উপরে তুলতে প্রস্তুত হয়েছে, যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে খাড়া। একটু দূরে কয়েকজন হাত জোর করে দাঁড়িয়ে আছে। তাদের চেহারাও হোমসের ভালো লাগলো না। তার দৃষ্টি চলে যায় প্রধান কাপালিকের দিকে। কাপালিক জবা ফুল হাতে মঞ্চ পড়তে থাকে। সেই আত্মনাতে জল ছিটিয়ে থাকে পরমার গায়ে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে হোমস আত্মনাদ করে ছুটে যায়। মেরো না, মেরো না ওকে। তার আত্মনাদের চেলাটার মুখ তুলেই ওদের দেখে খাড়া ফেলে ছুটে পালিয়ে যায়। তার দেখা দেখি অন্যেরাও অন্ধকারে গা ঢাকা দেয়। বলি বিঘ্ন হতে দেখে প্রধান কাপালিক জুতো খাড়া নিয়ে উচ্চ কণ্ঠে মঞ্চ পড়তে পড়তে সগে বেগে খাড়ার কোপ বসাতে যায়। আর ঠিক সেই মুহূর্তে হোমস পড়তে পড়তে সবেগে কোপ বসাতে যায়। ঠিক সেই মুহূর্তে হোমস বুঝতে পারলো না, শুধু দেখতে পারলো বাহাদুর শূন্যে লাফিয়ে তার ঘাড়ে গিয়ে পড়তেই সে ছিটকে এক পাশে পড়ে ঘাড়ের উপর বাহাদুরকে নিয়ে, আর খাড়াটা পড়ে অন্য পাশে। অন্য গার্ডরা ছুটে যায়, বেঁধে ফেলে কাপালিকে। রেঞ্জার সাহেব ততক্ষণে পরমাকে সস্নেহে কোলে তুলে নিয়েছিলেন। কাপালিক তখন উন্মাদের মতো চিৎকার করে চলেছে। ঠিক সেই সময় দূর থেকে হর্নের শব্দ শোনা যায়, সেই সঙ্গে মানুষজনের চিৎকার। এদিকে থেকে একজন তার জবাব পাঠায়। কিছুক্ষণের মধ্যে কয়েকটা টর্চের আলো আর অনেক মানুষের গলা শোনা যায়। সবার আগে প্রিয় কাকুকে দেখা যায়, সঙ্গে পুলিশ। তারপরেই বাবা, মা, নতুন কাকি, পরমার মা বাবা, রেঞ্জার সাহেব, রেঞ্জার সাহেবের স্ত্রী, এমনকি আন্টিও এসেছেন। সবাইকে একসঙ্গে দেখে হোমসের কি যে ভালো লাগছিল। পরমার মা ছুটে এসে মেয়েকে কোলে নিয়ে কাঁদতে লাগলো। তারপর হোমসকে আদর করতে করতে নিজের ভাষায় কী সব বলতে থাকেন। হোমস তার বিন্দু বিসর্গও বুঝতে পারল না। আপনার জন্যই আমার ছেলে বেঁচে গেল। রেঞ্জার সাহেব হোমসের মাথায় হাত বোলাতে বোলাতে মায়ের উদ্দেশ্য করে বলল। মাও ছেলেকে বুকে জড়িয়ে হু করে কেঁদে ফেলল। সবাই যখন হাসি কান্নায় দুলছে তখন প্রিয় কাকুর গলা শোনা গেল। তিনি রেঞ্জার সাহেবকে অনুরোধ করলেন, গাঙ্গুলি বাবু কই, আপনি নিজের হাতে মায়ের মূর্তিটা
ভট্টাচ মশাইয়ের কালেবাড়িতে নিয়ে যান। আমার নাম করে ওনাকে বলবেন এনার যেন উনি জোড়া মন্দির প্রতিষ্ঠা করেন। আরও বললেন, আমরা সবাই যাচ্ছি, সারা রাত পুজো দেখে সকালে প্রসাদ খেয়ে ফিরব। কি কিছু ভুল বললাম? শেষের প্রশ্নটা সবার দিকে ছুড়ে দিলেন। মহিলা গড় হয়ে অন্যেরা হাত জোড়ে করে প্রণাম জানালো। শেষ হলো আজকের গল্প পাঠ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার পরের দিন গল্প পাঠ নিয়ে